নতুন করে কোনো কথা না বাড়িয়ে লোকটা আমাকে তার সন্তানের মা হওয়ার জন্য প্রস্তাব দিল। অথচ আমি জানতাম তিনি আমাকে দেখতে এসেছেন। খুব ভালো সম্বন্ধ। ভাইয়া খুব করে চাচ্ছেন এই বিয়েটা হয়ে যাক। অনেক বড়লোক তারা। নিজের বাড়ি গাড়ি সবই আছে। দোতলা দালান, নিজস্ব জমি জমা, শহরে ব্যবসা। এক কথায় অন্যরকম। এত ভালো সম্বন্ধ আমাদের মতো গ্রামে আসা মানেই বিশাল ব্যাপার। তাছাড়া আমাদের মতো পরিবারে আসা ভাগ্যের ব্যাপার। লবণ আনতে যেখানে পান্তা ফুরোয় সেখানে এই সম্বন্ধ অনেকটা অকল্পনীয়। প্রতিবেশী রহিম চাচার ঘটকালিতে হয়েছে এটা। ভাইয়ার চোখে মুখে খুব সুখ দেখতে পাচ্ছি আমি। খুব খুশি তিনি। কিন্তু আমার মাথায় বাজ পড়েছে। পায়ের তলার মাটি সরে গিয়েছে কয়েক হাত। ভাইয়া হয়তো লুকোতে চেয়েছিলেন বিষয়টা, কিন্তু পারেননি। যখন সরাসরি লোকটা বলেছিলেন তিনি তার 2 বছর বয়সী মেয়ের মা হওয়ার জন্য, সরাসরি বলেছিলেন সবার সামনে, আমি শুনে কাঠ হয়ে গিয়েছিলাম। ভাইয়ার হাত থেকে পানির গ্লাস পড়ে গিয়ে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। ভাবি দৌড়ে এসে আমাকে সব পরিষ্কার করতে করতে বললেন, আমাদের ইতি তো খুব পছন্দ করে ছোট বাচ্চা। এখানে বলার কিছু নেই যে সে একজন আদর্শ মা হবে না। তাছাড়া ইতিকে আমরা আগেই বলে দিয়েছি এসব কিছু। চিন্তার কোনো কারণ নেই আপনাদের। ভাইয়ার চোখ মুখ লজ্জায় লাল হয়ে গিয়েছে। ভাবি অনর্গল মিথ্যা বলার পর আমাকে ঘরে নিয়ে এলেন। ওদিকে অতিথি বিদায় হওয়ার পর ভাইয়া আমার কাছে এসে বসলেন। আমি চুপচাপ বসে আছি। ভাইয়া কিছু একটা বলতে গিয়েও বারবার থেমে যাচ্ছেন। কেমন যেন কাচুমাচু করছেন তিনি। আমিও চুপচাপ বসে আছি। কিছুক্ষণ পর তিনি নিজেই বললেন, এতে একটা অনুরোধ রাখবে বোনো। বিয়ে ছাড়া অন্য কোনো অনুরোধ থাকলে ভেবে দেখতাম ভাইয়া। এই বিয়েতে তুই না করিস না বোনো। না করিস না। আমি কোনো বিবাহিত পুরুষকে বিয়ে করতে পারবো না ভাইয়া। আবার তার সন্তানের মা। এটা সম্ভব নয়। তাছাড়া আমার পড়ালেখা করতে হবে ভাইয়া। অনেক বড় হতে হবে। এত পড়ালেখা কিভাবে করাবো আমি? খরচ কে দিবে তোকে? এতদিন তো খরচ লাগেনি ভাইয়া। তাহলে এখন? সামনেও লাগবে না দেখবেন। ইতি, এই বিয়েতে না করিস না। আমি বিয়ে করব না ভাইয়া। প্লিজ। ততক্ষণে ভাবি এসে দাঁড়িয়েছেন সামনে। ওনার দিকে তাকানো যায় না, কারণ আমি কখনো ওনার জন্য সহনীয় ছিলাম না। মা বাবা মারা যাওয়ার পর থেকে তিনি আমাকে আরো সহ্য করতে পারেন না। এদিকে ভাইয়ার সংসার সন্তান এগুলো বড় হয়েছে। সেখানে আমি নিতান্তই একটা বোঝা। বুঝতে পারতাম, কিন্তু বলতাম না। আশায় বুক বেঁধেছিলাম কিছুদিন পরে সব ঠিক হয়ে যাবে। শহরে যাব, পড়াশোনা করব, জব করব। ভাইয়ের সব কষ্ট এক এক করে শেষ হয়ে যাবে। কিন্তু আমার মনের কথা মনের ভিতরে রয়ে গেল। যখন ভাবি এসে বললেন, বিয়ে না করলে এই বাড়ি এখনই ছাড়তে হবে, অন্যথায় তিনি ছেড়ে চলে যাবেন। ভাইয়ের চোখের দিকে তাকিয়ে সরাসরি বলে দিলেন, যেন তাড়াতাড়ি আপদ বিদায় দেন। আমি একটা বোঝা, যা তিনি আর বয়ে বেড়াতে পারবেন না। ভাবির মুখে এমন কথা আমি নতুন শুনিনি, কিন্তু আজ খুব খারাপ লাগছে। আমি চুপচাপ বোবা দৃষ্টি নিয়ে তাকিয়ে আছি। ভাবি হন হন করে চলে গেলেন। কেমন যেন সব ভারী ভারী লাগছে। ভাইয়া ধীর পায়ে আমার পাশে এসে বসলেন। কাঁপা কাঁপা হাত মাথায় রেখে বললেন, না করিস না বোনু। খুব সুখী হবি তুই, দেখিস। না করিস না। ভাইয়ার অসহায় চোখের দিকে তাকিয়ে আমি কিছুই বললাম না। ঘর অন্ধকার করে শুয়ে পড়লাম। পরের দিন সকালে খবর এলো তারা এ মাসেই বিয়ে করতে যাচ্ছেন। ভাবি 1 মাসের জায়গায় 1 সপ্তাহে সব ঠিক করে ফেললেন। আমি ভাবির এমন কর্মকাণ্ড দেখে খুব অবাক হচ্ছিলাম, কিন্তু বলার ছিল না কিছুই। ভাইয়ের করুণ দৃষ্টি আমাকে থামিয়ে দিচ্ছিল। আমার প্রতি ভাবির অনীহা ভাইয়াকে আরো কষ্ট দিচ্ছিল। ভাইয়ের কষ্ট লাঘবের জন্য আমি নীরবতায় পালন করে গেলাম। জানি না কি হবে সামনে। সপ্তাহ জুড়ে চলল বিয়ের আয়োজন। গায়ে হলুদের আগের দিন আমার হাতে দেওয়া হলো কিছু টাকা, নিজের পছন্দের কেনাকাটা করার জন্য। আমি চুপচাপ টাকা রেখে দিলাম। কেনাকাটার ইচ্ছে নেই। ভাবি নিয়ে এলেন সবকিছু। পছন্দ অপছন্দের কোনো কথা নেই। আমার ইচ্ছার মূল্যায়ন তিনি কখনোই করেননি। হলুদের দিন আমাকে খুব করে সাজানো হলো, কিন্তু লাল রঙের ছোঁয়া বাদ দিয়ে। আমি নিষেধ করেছিলাম তাই। এই একটা কথা অন্তত রাখা হলো আমার।
বিয়ের দিনও আমাকে লাল রঙের কিছু দেওয়া হয়নি। পাশ থেকে কে যেন বলছিল, বউ আবার লাল রং ছাড়া ভালো লাগে নাকি। শুনে ভাইয়া একটা লাল টিপ নিয়ে এলেন দৌড়ে গিয়ে। আমার কপালে দেওয়ার আগে আমি হাত ধরে ফেললাম। তিনি খুব অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কেন? কেন লাল টিপ দিবি না ইতি? লাল তো তোর পছন্দের রং। বিয়েতে বউ লাল রঙের ছোঁয়া নিয়ে সাজে। আমি তো বিয়ে করে মা হচ্ছি। আমার কথা শুনে ভাইয়া কেমন যেন থমকে গেলেন। মুহূর্তেই হাত গুটিয়ে নিয়ে সরে গেলেন অশ্রু ভরা চোখ নিয়ে। এদিকে বরযাত্রী চলে এসেছে। আমি আর কিছুক্ষণের অতিথি এই বাড়িতে। একটু পর বিদায় হয়ে যাবে আমার। ভাবি জলাঞ্জল মুক্ত হবে, কিন্তু ভাইয়ের কষ্ট হবে খুব। এদের অভ্যাস ভাইয়ের খুব পুরনো। খাওয়ার সময় কিংবা কোনো হিসাব নিকাশ করার সময় ইতি ছাড়া ভাইয়ার চলেই না। হুম, আমি চলে গেলে আমার 2 বছরের ভাইজি আর 6 বছরের ভাইপো খুব একা হয়ে যাবে। তাদের কাছে তো ইতিফুপি মানে সকাল বিকাল দিনরাত সব। খুব কষ্ট হচ্ছে এই ভেবে যে চলে যেতে হবে। তবে মনের ভিতর কেমন যেন শুনশান নীরবতা, খুব বেগে ঝড় হচ্ছে। কিন্তু অনুভূতির কোনো কিছুই নেই। শুধু সব সম্মতি দিয়ে মেনে নিচ্ছি। অনেক কিছুই ঘুরপাক খাচ্ছে মনের ভিতর। সবচেয়ে বড় প্রশ্ন ছিল, পারবো তো এই বিয়ে মেনে নিয়ে সংসার করে যেতে? মেয়েটার মা হতে পারবো তো? উত্তর তো একটাই, আমি পারবো না। কিন্তু কেন পারবো না? এই উত্তর আমি খুঁজে পাচ্ছি না। সম্ভবত কাউকে নিজের সন্তান ভাবা আর তার মা হওয়ার মধ্যে অনেক তফাৎ। এলোমেলো প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। এমন সময় কাজী সাহেব এসেছেন কলমা পড়াতে। সবাই নিজেকে গুছিয়ে নিয়েছে এই সময়। বড়রা মাথার ঘোমটা টেনে আমার মুখ ঢেকে দিলেন। কাজী সাহেব যা যা বলছেন আমিও ঠিক সেগুলো উচ্চারণ করে গেলাম। কিন্তু কবুল বলার সময় থমকে গেলাম। বের হচ্ছে না মুখ থেকে। সামনে থেকে ভাইয়া বললেন, বনু বলে দে, বলে দে। ভাঙা মনে সেটাও বলে দিলাম। কাবিননামায় আমার স্বাক্ষর নিয়ে চলে গেলেন ওনারা। পরিশেষে আমি স্ত্রী হলাম কারো। চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে, কিন্তু মুছে দেওয়ার কেউ নেই। চুপচাপ বসে আছে। বউ দেখতে অনেকেই আসছে আর যাচ্ছে। খুব অসহনীয় অবস্থা আমার। ভালো লাগছে না কিছুই। এমন সময় ভাইয়া এসে বসলেন আমার পাশে। পকেট থেকে বের করে দুটো বালা দিলেন আমার হাতে। বালা দুটো চিনতে ভুল হয়নি আমার। এগুলো মায়ের বালা। তিনি খুব যত্ন করে আমার হাতে পরিয়ে দিতে চাইলেন, কিন্তু আমি হাত বাড়িয়ে দিইনি। বললাম, এগুলো ভাবিকে দিন। আমার অধিকার নেই এগুলোর ওপর। তাছাড়া মায়ের গহনাগাটির ভাগ বউরা পায়, আর ভাবি তো এটার যোগ্য। অনেক কিছু করেছেন তিনি মায়ের জন্য। ওনার মেয়েকে নিজ দায়িত্বে বিয়ে দিচ্ছেন, এটাও বা কম কিসের? ভাই আমাকে বুকে জড়িয়ে কান্না শুরু করলেন। আমিও পারি না খুব বেশি একটা শক্ত হয়ে থাকতে। ভাইয়ার সাথে আমিও কাঁদছি, সাথে আমার কলিজার টুকরাগুলো। ভাবির মতো নির্দয় মানুষের চোখেও পানি। যাই হোক, ভাইয়া খুব জড়াজড়ি করলেও আমি বালা দুটো ভাবির হাতে পরিয়ে দিলাম। এদিকে বিদায়ের সময় হয়ে এসেছে। ভাইয়ার হাত ধরে গিয়ে গাড়িতে বসলাম। আমার পাশে এসে বসলেন তিনি, মানে আমার স্বামী। সবাইকে বিদায় জানিয়ে শুরু হলো যাত্রা। আমি খুব বিস্মিত হয়ে বসে আছি। ওনার মেয়ে নেই কেন সাথে? যার জন্য বিয়ে, তাকে নিয়ে আসেননি? তিনি খুব শান্ত গলায় বললেন, দেখুন, কিছু ভাবার নেই। মেয়েটাকে আনিনি। আপনি ঠিক আছেন তো? আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। তাহলে চোখ মুখে 12টা বাজিয়েছেন যে? বলেই টিস্যু পেপার এগিয়ে দিয়ে মুখ মুছে নিতে বললেন। আমিও ওনার হাত থেকে টিস্যু নিয়ে মুখ মুছে নিলাম। বউরা তো লাল রঙে সাজে, আপনি নীল রঙে। আমার এটাই ভালো লাগে। প্রিয় রং, তাই সেজেছি। সেজেছেন? কোথাও সাজের তো সিটে ফোটাও নেই। এটাই সাজ। মায়ের আবার কিসের সাজ? আপনি তো স্পষ্টই বলেছিলেন আপনার মেয়ের জন্য বিয়ে করছেন। তাহলে আবার? তিনি আর কথা বাড়ালেন না। হয়তো বুঝতে পেরেছেন যে আমি খুশি হইনি। পুরো রাস্তা মৌনতা অবলম্বন করে বাড়ি পৌঁছালাম। স্বাগত জানিয়ে আমাকে ভেতরে নেওয়া হলো। বিশাল বাড়ি। দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে সাজসজ্জায়। আমি চতুর্দিকে দেখছি অবুঝের মতো। এমন সময় একটা ছোট মেয়েকে দেখলাম।
বয়স প্রায় 2 বছর হবে। মনে হলো এই সেই মেয়ে যার জন্য আমি এখানে, কিন্তু ভালো করে দেখতে পারলাম না মেয়েটাকে। ততক্ষণে আমাকে আমার রুমে নিয়ে যাওয়া হলো। খুব সুন্দর করে সাজানো সব, বিছানায় ফুলের তোড়া, খুব রোমান্টিক পরিবেশ। কিন্তু আমার জন্য বিরক্তিকর। গোলাপে অ্যালার্জি আছে আমার। আমি শরীরে রাখলেও অ্যালার্জি উঠবে। তবু গিয়ে বসলাম। এদিকে মাথা ভারী হয়ে আসছে। অনেক অপেক্ষা করিয়ে তিনি রুমে আসলেন। 1 পা 2 পা করে এগিয়ে আসছেন আমার দিকে। আর আমি ভয়ে জড়সড়। তবুও ওনাকে থামিয়ে বললাম, আমার কাছে আসবেন না, ওখানেই থাকেন, প্লিজ। তিনি মুচকি হেসে তোয়ালে নিয়ে বাথরুমে চলে গেলেন। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে ঠিক আমার পাশে বসলেন। আমি কিছু বলবো তার আগেই তিনি বলে উঠলেন, দেখুন, আমি কিচ্ছু করব না, জাস্ট গোলাপের তোড়া সরাতে এসেছি। আপনি ঘাবড়াবেন না প্লিজ। আমি চুপ করে রইলাম। তিনি সব সরিয়ে বললেন, অ্যালার্জি আছে, সরালে পারলেই তো হতো। এই যে চোখ মুখ লাল হয়ে গিয়েছে, এতে স্পষ্ট বোঝাই যাচ্ছে আপনার অ্যালার্জি। আমি আবারও কিছু বললাম না। তবে বুঝতে পেরেছি তিনি কিছু সমস্যা না বললেও বুঝতে পারেন। রুমের লাইট অফ করে শুয়ে পড়লেন। আমি জেগেই আছি। রাত প্রায় 3টা। তিনি ঘুম থেকে উঠে আমাকে দেখে খুব অবাক হলেন। আপনি এখনো জেগে চেঞ্জ করেননি? ঘুমাননি এখনো? না মানে, না মানে কি? ভয় পেয়েছেন? দেখুন, আমি আপনাকে কিছু করব না। আপনাকে বলেছিলাম মেয়ের জন্য বিয়ে করেছি আমি। আমার কথায় অনড়। আপনি আমার মেয়ের মা হলেই আমি খুশি। আর যদি না হতে পারেন, আক্ষেপ নেই। জন্মদাত্রী যখন মা হতে পারেনি, তখন আপনার কাছে আশা করাটা বোকামি হবে না হয়। ভেবে নিব আমি ব্যর্থ তাকে মা এনে দিতে। বলেই তিনি অজু করে সে তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। বোঝার আর বাকি নেই তিনি যে খুব ধর্মপরায়ণ ব্যক্তি। আমি দাঁড়িয়ে আছি জানালায়। তিনি নামাজ শেষে আমার পাশে দাঁড়ালেন। এই বিয়েতে আপনার মত ছিল না, তাই না? আমি খুব অবাক হলাম ওনার এই কথা শুনে। আসলে তা না। হুম, তা না। কিন্তু আমার মেয়ের কথা শুনে আপনি মত পাল্টে ফেলেছিলেন। দেখুন, আপনি, মিস ইথি, আপনি খুব অবাক হয়েছিলেন আমি জানি। আপনার ভাবির অস্বাভাবিক কথাবার্তা শুনে আমি বুঝতে পেরেছিলাম। আসলে আমি বুঝতে পেরেও আপনাকে বিয়ে করে সেলফিশের মতো কাজ করলাম। আমি কিছু না বলেই চুপ করে দাঁড়িয়ে আছি। দেখুন, আমি বিয়ে না করলে আপনার বিয়ে আপনার ভাবি ঠিকই দিতেন। কিন্তু আপনি হয়তো সুখী হতেন না। মানে? হুম, তিনি গ্রামের ওই রহিম ঘটকের বেকার ছেলের সাথে আপনার বিয়ে দিতেন। সেও তো বিবাহিত, ডিভোর্সি। মানে? আমি আসার পর রহিম ঘটক আমাকে সব বলেছে। আমি আর কথা বাড়ালাম না। জিজ্ঞেস করলাম, আপনার মেয়ে কোথায়? দাদির সাথে ঘুমিয়েছে। সকালে দেখা হবে তার সাথে। নাম কি? কোমল। সুন্দর নাম তো। তিনি আবার জিজ্ঞেস করলেন, আমার মেয়ের মা হবেন তো? জোর করছি না, তবে অনুরোধ করছি। আমার স্ত্রী না হলেও চলবে। আমি মাথা নাড়িয়ে সম্মতি দিলাম। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। তিনি চোখের জলে সিক্ত হয়ে বললেন, এইটুকুই চাই আপনার কাছে, এর চেয়ে বেশি আর কিছুই না। আমি তাকিয়ে আছি লোকটার দিকে। মনে মনে ভাবছি, এই মুহূর্তে আমি যে সম্মতি দিলাম সেটা কি আদৌ রাখতে পারবো? কিন্তু না রাখার কি আছে? আমি তো সব জেনে এখানে এসেছি। তিনিও স্পষ্ট করেই বলে আসছেন, প্রথম দিন থেকে। মনের মাঝে অনেক এলোমেলো প্রশ্ন। কি একটা ঘোরে ডুবে আছি তা নিজেও বুঝতে পারছি না। এমন সময় তিনি বললেন, কিছু মনে না করলে ফ্রেশ হয়ে আসেন। জামা কাপড় চেঞ্জ করলে আরাম পাবেন। অনেক তো হলো, এবার কান্নাকাটি বন্ধ করে একটু ঘুমান না হয়। বলেই তিনি বারান্দায় চলে গেলেন। আমি সব অস্বস্তি পেছনে ফেলে ফ্রেশ হয়ে আসলাম। সত্যি বেশ আরাম লাগছে। বিগত কয়েকদিনের ধকল অনেকটা কম মনে হচ্ছে। কিন্তু এত রাতে ফ্রেশ হওয়ার অভ্যেস নেই। সাথেই ঠান্ডা লেগেছে মনে হয়। আয়নার সামনে দাঁড়াতেই হাঁচি দিলাম বেশ কয়েকটা।
তিনি তাড়াতাড়ি সর্দি জ্বরের ওষুধ আর পানি এগিয়ে বললেন, খাবারটুকু খেয়ে এই ওষুধ খেয়ে নিন। খাবারের কথা শুনে আমি অবাক হলাম। এত রাতে খাবার কোথায়? তিনি হাসলেন, বললেন, নিয়ে এসেছি, খেয়ে নিন, গরম করলাম মাত্র। আপনি? এত রাতে কি দরকার ছিল? ছিল, নিন, খেয়ে নিন। কিছু না বলে খাবারটুকু খেয়ে ঔষধ খেয়ে নিলাম। তারপর ঘুম, গভীর ঘুম। ক্লান্তির ছাপে অনেকক্ষণ ঘুমালাম। যখন চোখ খুলল তখন দেখি সকাল 10টা বাজে। তড়িঘড়ি করে বিছানা ছেড়ে নামলাম। তিনি বারান্দায় বসে পত্রিকা পড়ছেন। ঘর গুছিয়ে ওনার কাছে গেলাম। কমল কোথায়? ঘুমাচ্ছে। সরি, দেরি করে উঠলাম। আসলে খুব ক্লান্ত ছিলাম তো, তাই। ব্যাপার না, এবারে সবাই 10টার পরেই ওঠে। আপনি তাদের তুলনায় একটু আগেই উঠেছেন। শুনে অবাক হলাম। যাই হোক, একটু শান্তি পেলাম আমি। কিছুক্ষণ পরেই একজন এসে নাস্তা দিয়ে গেল রুমে। খাওয়ার ইচ্ছে নেই, তাই বললাম, আপনি খেয়ে নিন, আমি পরে খাবো। তিনি খেয়ে বাইরে চলে গেলেন। ফিরলেন বেশ কিছুক্ষণ পর, সাথে ওই মিষ্টি মেয়েটা। যাকে গতকাল প্রথমবার দেখেছিলাম এই বাড়িতে। গুটি গুটি পায়ে ওনার হাত ধরে আমার সামনে এসে বসলো। আমার খুব আদর করতে ইচ্ছে করছে তাকে, কিন্তু মা হিসেবে হাত বাড়াতে ইচ্ছে করছে না। মনের ভেতরে কেমন একটা অনীহা কাজ করছে। সেই আমার দিকে চিপসের প্যাকেট বাড়িয়ে দিয়ে বলল, খাবে? এটা খুব মজাওয়ালা চিপস। আমি বললাম, না, তুমি খাও, আমার খিদে নেই। নাও না মা, একটা নাও। তার মুখে মা ডাক শুনে খুব অবাক হলাম আমি। হ্যাঁ, অবাক হয়েছি, কিন্তু খুশি হইনি। তবে মা ডাক শোনার পর কোমলকে আর না করিনি, খেয়ে নিলাম। সে আমার সামনে বসে বসে আমাকে দেখবে, এটাই তার আজকের ইচ্ছা। প্রথমবার মাকে দেখতে পেরেছে, তাই সরতে চায় না আমার সামনে থেকে। হলেও তাই। তিনি কমলকে আমার কাছে রেখে চলে গেলেন বাইরে। যাওয়ার আগে হাতে একটা মোবাইল দিয়ে বলে গেলেন, যদি বিরক্ত লাগে তবে ওনাকে একটা মেসেজ দিলেই হবে। তবুও যেন কোনোভাবে কমলের সাথে খারাপ ব্যবহার না করি। সে মা সম্বন্ধে কোনোভাবেই যেন খারাপ ধারণা পোষণ না করে। সত্যিই খুব মুগ্ধ হলাম। এত ছোট মেয়েকে কত সুন্দর করে প্রতিটা সম্পর্কের ব্যাপারে শিক্ষা দেওয়া হচ্ছে। আমি মোবাইলটা রেখে ওনাকে বিদায় দিলাম। কিছুক্ষণ পর আমার শাশুড়ি, ননদ সবাই আসলেন আমার কাছে। এসে দেখেন কোমল কোলে বসে আছে, টুকটুক করে গল্প করছে। আমিও খুব এনজয় করছি ব্যাপারটা। ওনারা খুব খুশি হয়ে বললেন, কোমলকে এভাবে আগলে রেখো ইতি, সে যেন কখনোই কষ্ট না পায়। আসলে ওনাদের কথা শুনে আমার খুব রাগ হচ্ছিল। আমি কমলকে আদর করলেও তার মা হওয়ার ইচ্ছে রাখি না। নিজের মনকে বোঝাতে পারছি না। ওনাদের কথা শুনে শুধু মাথা নেড়ে বসে থাকলাম। প্রায় 3 ঘন্টা পর আমি ওনাকে মেসেজ দিলাম, আর পারছি না। মেসেজ দেওয়ার প্রায় 15 মিনিট পরে তিনি চলে আসলেন। এসেল কমলকে নিয়ে গেলেন নিজের সাথে। কিন্তু মেয়েটা যাবে না, সে এখানেই থাকবে, আমার সাথেই থাকবে। বাধ্য হয়ে রাখতে হলো। প্রায় 10-12 দিন ধরে সে আমার সাথেই থাকে। ওঠা বসা, খাওয়া শোয়া সব কিছুতে তার আমাকেই চায়। সে আমি ছাড়া কিছু বোঝে না। এদিকে আমি খুব টায়ার্ড অভিনয় করতে করতে। বেশি দিন অভিনয় করতে পারবো না, এটাও সত্যি। তাই ওনাকে স্পষ্ট জানিয়ে দিলাম, দেখুন, আমি সব মানতে পারছি না। একে তো আমি তার মা না, তার উপরও আবার আদিক্ষেতা। আপনি আমার কাছে এত কিছু আশা করিয়েন না প্লিজ। তিনি কিছুই বললেন না, চুপচাপ বাইরে চলে গেলেন। এদিকে কোমল আবার এসেছে। তার খুব জিদ সে আমাকে সাজিয়ে দেবে, আর আমি তাকে। খুব বিরক্ত হয়ে তাকে চড় মেরে বসলাম। যদিও বা সেটা আস্তে ছিল, কিন্তু তার বাবার বকে গিয়ে লাগলো। তিনি কোমলকে কোলে তুলে নিয়ে বললেন, থাক, আপনার রাগ করতে হবে না। বাচ্চা মেয়ে তো, সে জানে মায়েরা খুব ভালোবাসে, কিছুতেই না করে না, তাই জিদ করেছে। আমি রেগে গিয়ে বললাম, ঠিকই জানে, কিন্তু আমি তো আর। তিনি কথা অসম্পূর্ণ শুনেই বের হয়ে গেলেন বাসা থেকে। আমিও বসে রইলাম রুমের ভেতরেই।
প্রায় 1 মাস পর ভাইয়া ভাবি এসেছেন আমাকে নিয়ে যেতে। আমি রেডি হয়ে চলে গেলাম। যাওয়ার আগে ওনাকে বলে গেলাম, দুঃখিত, আমি মা হতে পারলাম না। তিনি কিছুই বলেননি। কোমল জড়িয়ে ধরে বলল, আমিও যাব মা তোমার সাথে। আমি বললাম, পরের বার শোনা, আজ থাকো এখানে। তিনি আমাকে বারান্দায় ডেকে বললেন, মিথ্যে ভরসা দিন না, বাচ্চা মেয়ে তো, নয়তো আপনাকে মিথ্যেবাদী ভাববে। আমি কিছু না বলেই আবার ফিরে এলাম ভাইয়া আর ভাবির সাথে। সবাই কি আদর যত্ন করছে আমার, তাদের কাছে আমি অতিথি। কিন্তু যাওয়ার যে ইচ্ছে নেই আমার, সেই কথা ভাইয়াকে বলতে পারছি না। ভেতরে ভেতরে কষ্ট লালন করছি আমি। প্রায় সপ্তাহখানেক পর আমার খুব জ্বর এলো। বিছানা থেকে উঠতেই পারছি না। খবর দেওয়া হলো শ্বশুর বাড়িতে। আমার স্বামী আর মেয়ে দুজনে আসলো আমাকে দেখতে। আমাকে অসুস্থ দেখে কোমলের কি কান্না! কতবার নাক মুখ ধরে ডাকছে মামা করে। জলপট্টি দিয়ে দিচ্ছে, সেও দিচ্ছে। মাথা ধোয়ানোর সময় সেও পানি ঢালছে। এইটুকু মেয়ে যথেষ্ট খেয়াল রাখছে আমার। মাঝরাত্র উঠে দেখি সে আমার বুকের উপরেই ঘুমিয়ে আছে। আস্তে করে সরিয়ে আমার পাশে শুয়ে রাখে। ঘুম থেকে উঠে সে দোয়া করছে আমার জন্য। আল্লাহর কাছে মিনতি যেন তার মাকে সুস্থ করে দেন তিনি তাড়াতাড়ি। কোমলের প্রার্থনা আর কেয়ার দেখে আমার চোখে পানি, মুখ লজ্জায় লাল হয়ে গিয়েছে। সারাদিন অপরাধ বোধে ভুগেছি আমি মা হয়ে যাইনি মেয়েটার। কিন্তু সে আমার মা হয়ে দেখিয়ে দিল কি কোমল তার মন। কোমলের ভালোবাসায় আমি মাকে ফিরে পেয়েছি মনে হয়। তাকে আমার কাছে টেনে নিয়ে খুব আদর করলাম আমি। তিনি এসে বললেন, ব্যাগ গুছিয়ে দিয়ে আজই চলে যাবেন। সাথে ডিভোর্স পেপার দিলেন। বললেন মন চাইলে স্বাক্ষর করে মুক্ত হতে পারেন, তবে না করলেও আমি অধিকার খাটাবো না। আমি খুব অবাক হলাম। মুহূর্তেই কোমলের ভালোবাসা আর নিষ্পাপ মুখটা ভেসে উঠল আমার সামনে। তার ভালোবাসা বাধা দিল আমায়, আটকে রাখলো খুব শক্ত করে। আমি মুহূর্তেই পেপারসটা ছিঁড়ে দিলাম। তিনি বললেন, আপনি তো পারবেন না। হুম, আমি মা হতে পারবো না বলেছিলাম, কিন্তু কোমল আমার মা হয়ে গিয়েছে ইতিমধ্যে। আমার মা থেকে আমাকে আলাদা করবেন না প্লিজ। তিনি হাসলেন, প্রশান্তির হাসি। আমার হাত ধরে বললেন, ওকে, মেয়েরা তো মায়ের মা হয়। কোমলের জন্য আপনার যে ভালো মা আর পাওয়াই যাবে না। আল্লাহর লাখো কোটি শুক্রিয়া, তিনি আমার দোয়া কবুল করেছেন। আমিও হাসলাম। ওনার সাথে বাড়ি ফিরলাম সেদিন বিকেলেই। কোমল আমার সাথেই ছিল সারাক্ষণ। রাতের বেলা তাকে ঘুম পাড়িয়ে বারান্দায় বসে আছে। এমন সময় তিনি এসে বললেন, কি ভাবছেন? একটা কথা বলি। বলুন। কোমলকে নিতে তার মা আসবে না তো কখনো? তিনি খুব আত্মবিশ্বাসের সাথে বললেন, না। আপনি নিশ্চিন্ত থাকেন, যদি আসে আপনিই তার মা। সে আপনাকে ছাড়া আর কোথাও যাবে না। মানে? হুম, সে জানে না তার মা কোথায়। আপনি আসার পর বলেছি আপনিই তার মা। কাজ শেষে ফিরে এসেছেন, তার কাছে সত্য লুকালেন কেন? চাইনি মা শব্দ থেকে তার ভালোবাসা, ভরসা উঠে যাক। পৃথিবীর প্রতিটি সম্পর্কই সুন্দর, যদি সঠিক মানুষ সেটা পূর্ণ করে দেয়। ভুল ধারণা কিংবা অবহেলা জন্ম দিবে, এটা আমি চাইনি কখনো। লোকটার কথা শুনে খুব মুগ্ধ হলাম আমি। এত ভালো করে কেউ কোনো সম্পর্কের যত্ন নিতে পারে, সত্যি অবাক লাগছে আমার। আমি ওনার দিকে মুগ্ধতা নিয়ে তাকিয়ে আছি। তিনি চলে গেলেন হাসতে হাসতে। আমিও ধীরে কোমলকে পেয়ে পূর্ণতা পেলাম, সাথে ওই ভদ্রলোককেও ভালোবেসে ফেললাম। কোমলের মায়ের সাথে সাথে ওনার স্ত্রী হয়ে প্রচন্ড ইচ্ছে জাগ্রত হতে লাগলো। ভালোবেসে ফেললাম সব ভুলে গিয়ে। একদিন গভীর রাতে বারান্দায় ওনাকে জড়িয়ে ধরে বললাম, আপনার স্ত্রী হওয়ার সুযোগটা দিবেন? কথা দিলাম কোনো ফাঁকিবাজি করব না।
ভালোবাসায় ভরিয়ে দেব আপনার জীবন। তিনিও আমাকে জড়িয়ে ধরে বললেন, খুব ভালোবাসি আপনাকে, সেই প্রথম দিন থেকেই। শুধুই বলতে পারিনি, আপনি আমার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন। আনন্দের অশ্রু বিসর্জনে শুরু হলো নতুন জীবন আমাদের। প্রায় 1 বছর পর কোমলের জন্মদিনে জানতে পারলাম কোমলের মায়ের সাথে এই পরিবার বা ওনার দূর দূরান্তের কোনো সম্পর্কে নেই এই পরিবারের। এরকমই কোনো বর্ষমুখর দিনে কেউ রাস্তায় ফেলে গিয়েছিল কমলকে, যাকে তুলে এনেছিলেন ইমন মানে আমার স্বামী। সেই থেকেই তিনি এই পরিটার ভালোবাসায় এত মুগ্ধ। নিজের মেয়ে ছাড়া অন্য কোনো পরিচয় দিতেন না। কোমল ওনার পৃথিবী জুড়ে। ওনার জীবনের শর্ত ছিল কোমলের মা খোঁজা। যে তার মা হবে সই ওনার স্ত্রী হবে। সত্যটা জেনে চমকে গেলাম, কিন্তু কিছু বললাম না। যে ডায়েরি পড়ে জেনেছিলাম, সেই ডায়েরি পুড়িয়ে জন্মদিনের আয়োজন শুরু করলাম। কখনো মুখে আনিনি, আমি সব জানি। আনার প্রয়োজনে নেই, কারণ তারাই আমার সব। আমার স্বামী, আমার সন্তান, আর আমার পরিবার, এরপর আর কিছুই নেই আমার। এদেরকে নিয়ে আমি সুখী, খুব সুখী। যাদের কাছে ভালোবাসা শিখলাম, তাদের কাছে আর প্রশ্নই নেই আমার। থাকাও উচিত নয়। সমাপ্ত।